আচ্ছা, এসআইপি করে মানে সত্যি কি কোটিপতি হওয়া সম্ভব? আরো মানুষের এসআইপি করা উচিত? অবশ্যই এসআইপি গুলো অবশ্যই গোল ওরিয়েন্টেড করা উচিত। আচ্ছা, একটা বিষয় যেটা আমাদের সকলেরই ইচ্ছে থাকে কি যে একটা নিজের বাড়ি, এটা কিন্তু সকলের ইচ্ছে বলবো না, মানে বলা যায় কি যে স্বপ্ন থাকে। তো সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমাদের লোন নিতেই হয়। তো এই লোনটা নেওয়া এই সময় দাঁড়িয়ে যা, কারণ যেহেতু ট্যাক্স বাড়ছে প্রচুর, একটা বাড়ি আমার রয়েছে, আমি আবার কি লোন নিয়ে আর একটা বাড়ি কেনা আমার জন্য কি ঠিকঠাক মানে কেনা উচিত? কাদের এসআইপি করা উচিত বা কাদের নয়? এসআইপি ইনফ্যাক্ট সকলেরই করা উচিত, কিন্তু যাদের এসআইপি মূলত করা উচিত হচ্ছে একদম যুব সমাজের। ঠিক আছে, যিনি একদম কম বয়স, চাকরিতে ঢুকেছেন, এখন দুর্দান্ত এনার্জেটিক, স্যালারি পাচ্ছেন, প্রচুর খরচা করার তার ইচ্ছা, তার এসআইপি স্টার্ট করে দেওয়া উচিত কিছু একটা অ্যামাউন্টের। এবার কত অ্যামাউন্ট সেটা তিনি তার পরামর্শদাতার সঙ্গে আলোচনা করে ঠিক করবেন, তিনি তার ইনকামের সঙ্গে ইয়ে করে মানে ইনকামের সঙ্গে ম্যাচ করে ঠিক করবেন। কিন্তু এটা হচ্ছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা এসআইপি স্টার্ট করতে হবে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ভারতবর্ষে অলরেডি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 6 কোটি মানুষ কিন্তু এখন এসআইপি করছেন, 6 করোড় মানুষ এসআইপি করছেন, কিন্তু পেনিট্রেশন এখনো অত্যন্ত কম। যে এখনো কিন্তু মানে পেনিট্রেশনটা অনেক বেশি হতে হবে, মানে আরো মানুষের এসআইপি করা উচিত। অবশ্যই, মানে এখনো অনেকে করছেন না, মানে বা সেই রিস্কটা নিতে চাইছেন, অ্যাওয়ারনেসটা পৌঁছয়নি, বা তিনি খুব রিস্ক ফিল করছেন, ভয় লাগছে তার, এরকম হতে পারে। তো ওই জন্যে অ্যাওয়ারনেস যত মানুষের কাছে পৌঁছবে, এবং শুধু করলেই হবে না, তার কারণ হচ্ছে অন্য অনেক আপনার সেভিংস স্কিম আছে যেখানে আপনি 10 বছর 15 বছরের আগে আপনি টাকা বার করতেই পারবেন না, আপনি টাকা লিকুইডেট করতে পারবেন না, তো সেখানে ফোর্সড সেভিংস হচ্ছে। কিন্তু ভারতবর্ষে মিউচুয়াল ফান্ডে ওরকম কোনো এসআইপি তো ওরকম কোনো ব্যাপার নেই। তো ধরুন একটা লম্বা সময় কিন্তু তাকে রাখতে হবে, নইলে কিন্তু তার যে পরিমাণ তার টাকার রিটার্ন পাওয়ার কথা, যার জন্যে সেই ইয়াং জেনারেশনের যুবক বা যুবতীটি ইনভেস্টমেন্ট করেছে, সে কিন্তু তার বেনিফিটটা পাবে না। তো ওই জন্যে একদম খুব ন্যাচারাল, ধরুন 30 বছরের একজন ছেলে ইনভেস্টমেন্ট করলো, তাকে তার কোনো একটা গোল ওরিয়েন্টেড করেই করতে হবে। এসআইপিগুলো অবশ্যই গোল ওরিয়েন্টেড করা উচিত, যে তার 40 বছর বয়সে তার কোনো একটা প্ল্যানিং আছে যে সে এবার নতুন ফ্ল্যাট কেনার ব্যাপারে এগোবে, তো তাহলে সে 10 বছরের করুক, যে 40 সে ব্যাপারটাতে এগোবে। তো তার ছেলের হায়ার এডুকেশনের জন্য একটা গোল ওরিয়েন্টেড একটা যদি অবজেক্টিভ না থাকে, তাহলে ইনভেস্টমেন্টটা না দিশেহারা হয়ে যাবে। আচ্ছা, এসআইপি করে মানে সত্যি কি কোটিপতি হওয়া সম্ভব? হ্যাঁ, মানে অনেকেই অলরেডি হয়ে গেছেন, বহু মানুষ অলরেডি হয়ে গেছেন। আপনি যেটা বলেছেন, এইটা আপনার যে দর্শক, মানে আপনি যেই দর্শক, যে হাজার হাজার দর্শক যারা দেখছেন এটা, তাদের জন্য আপনি বিরাট উপকার করলেন, তার কারণ বহু মানুষ অলরেডি হয়ে গেছেন। ঠিক আছে, এমনিতে একটা এমনি চলতি কথায় একটা থামরুল বলা হয়, সেটা হচ্ছে 15-15-15, একটা থামরুল এটা করা হয়। যদি 15,000 টাকার এসআইপি 15 বছর চলে, আর 15% সিএজিআর যদি হয়, 14-15 বছর চললে কিন্তু ওই লেভেলের সিএজিআর হয়ে যায় অনেক সময়। এ ব্যাপারে একদমই কোনো গ্যারান্টি দেওয়া যায় না, আমরা এ ব্যাপারে কোনো রকম নিশ্চয়তাও দিচ্ছি না, কিন্তু পাস্ট ট্র্যাক রেকর্ড দেখলে দেখা যাচ্ছে যে হয়েছে। তো এই 15-15-15-এর যে থিওরি, তাতে কিন্তু 1 কোটি টাকাই হয়। এবং এমনিতেই আপনার আশেপাশেই আপনি অনেককেই দেখতে পাবেন যাদের এসআইপির এখন ভ্যালুয়েশন হচ্ছে 1 crore রুপিস, কিন্তু তারা ব্যাপারটা হয়তো তারা প্রায় 15 বছর 14 বছর 16 বছর ধরে চালাচ্ছে। আচ্ছা, কিন্তু এই যে কোটিপতি হওয়ার বিষয়টা যেটা আমি বললাম, তার জন্য মানে এসআইপি হোক, স্টক হোক, বা রেকারিং বা ফিক্সড ডিপোজিট, মানে সব ক্ষেত্রেই তো আমাদের টাকাটা জমানো দরকার। আমি যেটা আগেই আপনাকে বললাম যে সব ক্ষেত্রে একটা নিয়মানুবর্তিতা দরকার। তো সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি, টাকা জমাবো কি করে? মানে আমাকে তো টাকাটা জমাতে হবে, কিভাবে জমাবো, কোন প্রসেসে?
না, আপনার আপনার ইনকামের প্রথমেই একটা আপনাকে সেই জায়গার সেভিংসের একটা প্ল্যানিং করতেই হবে, এবং আজকাল অনেকেই সেই লেভেলের স্যালারি পান বা ইনকাম করেন যেখানে তার কিন্তু কিছু টাকা জমানো অবশ্যই সম্ভব। আজ থেকে 50 বছর আগেও এটা সত্য ছিল, আজকেও এটা সত্য আছে। তো ওই জন্যে একটা টাকা জমানোর প্ল্যানিং তো করে নিতেই হবে। এইবার সেইটা হচ্ছে তাকে অ্যাসেট অ্যালোকেশন করতে হবে। হ্যাঁ, মানে টাকা খরচ করার তো অনেক আমাদের হাতে উপায় আছে, উপায় যখন আছে। যেরকম আমরা ঠিক। চাই খরচ করতে পারি। টাকা কিন্তু জমানোর ক্ষেত্রে কিন্তু অনেক বাধা রয়েছে। তো সেই বাধাগুলো কাটিয়ে, মানে আপনি যদি একজন অ্যাডভাইস করেন আমাকে, যে মানে আমাকেই করবেন যে আমি কিভাবে টাকাটা জমাবো, তাহলে আমার ওটা আপনি নিজেও করতে পারেন। অনেকে যারা নিজেরা যথেষ্ট নিজেরা ডিসিপ্লিন, তারা নিজেরাই করেন। অনেকে তাদের কোনো একজন অ্যাডভাইসার বলুন, তার কোচ বলুন, বা এরকম অনেকেই পরামর্শদাতা, তারা হেল্প নেন, যাদের সঙ্গে প্রতিনিয়ত তারা অ্যাডভাইসের মধ্যেই থাকেন। সেটা কেউ নিজে ডাইরেক্টলি করতেই পারেন যদি তার নিজের ইয়ে থাকে, কারণ এটা একটু পড়াশুনো করলে তিনি যদি এর মধ্যে থাকেন তাহলে তিনি করতে পারেন। আদারওয়াইজ তিনি কোনো প্রফেশনালের সাহায্য অবশ্যই নিতে পারেন। তার কারণ আপনি দেখবেন যে কোনো জিনিসই আপনি যদি পেশাদারের, আপনি যে কোনো জিনিস, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো অনেক বেশি জরুরি। আপনি ধরুন আপনি নিজেই যথেষ্ট কমার্সের ব্যাপারে জানেন, তবুও আপনার ট্যাক্স ফাইলিং আপনি কোনো একজন পেশাদারকে দিয়েই করান। আমি অনেকের ক্ষেত্রে, ডাক্তারের ক্ষেত্রে তো আপনাকে করতেই হবে, সেটা তো সাধারণ মানুষ জানেই না। ওই জন্যে পেশাদারের হেল্প নিলে আপনি নিতেই পারেন। সেই ডিসিপ্লিনটা থাকাটা জরুরি আছে। আচ্ছা, এবং ডিসিপ্লিনটা থাকলে একটা পার্টিকুলার টাইম পরে গিয়ে কিন্তু তার ফল দেখতে পাওয়া যায়। আমি যদি বলি যে ইন্স্যুরেন্স নাকি মিউচুয়াল ফান্ড, দুটোর দুরকমের ইয়ে আছে, দুটোর দুরকমের উপযোগিতা আছে। ইন্স্যুরেন্সের যথেষ্ট উপযোগিতা আছে। ইন্স্যুরেন্স আপনার যেটা যে 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 জিনিস, যে দিনটা আপনি দেখতে পাচ্ছেন না, সেইটাকে ইনশিওর করাই ইন্স্যুরেন্স মূলত কাজ। কিন্তু ইন্স্যুরেন্সের কাজই মূলত এইটা। ইন্স্যুরেন্স কিন্তু একদম পিওরলি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট কিন্তু নয়, কিন্তু যদিও আজকাল তার মধ্যেও অনেক ইউনিট লিঙ্ক প্ল্যান চলে এসেছে, যেখানেও ঠিকঠাক রিটার্ন অনেক ক্ষেত্রে হয়। মানে আমি সাম্প্রতিক সময় দাঁড়িয়ে কথাই বলছি যে এই সময়ে দাঁড়িয়ে আজকের ডেটে ইন্স্যুরেন্স নাকি মিউচুয়াল ফান্ড, এটা এইভাবে উত্তর দেওয়া যাবে না। মানে আপনার রিস্ক কভারেজের জন্য ইন্স্যুরেন্স রাখতে হবে, ঠিক আছে। আর আপনার আগামী দিনের রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য আপনাকে, কারণ এখনকার দিনের যে প্রফেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা যেরকম পেনশন, গভর্নমেন্ট পেনশন, এখনকার দিনের প্রফেশনে কিন্তু প্রায় তা নেই বললেই চলে। ওই জন্যে আপনার, আমি আগে যে কারণগুলো বলেছি তার সঙ্গে আপনাকে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করার জন্যে, এবং সেই দিনকে যাতে আপনি খুব ভালো থাকেন, তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড প্রোডাক্টে আসতে হবে। অ্যাকচুয়ালি এটা একটা মিক্স, মানে হয় এটা বা না হয় এটা কিন্তু নয়। আপনাকে রিস্ক কভারেজের জন্য ইন্স্যুরেন্সে যেতে হবে, আবার ইনভেস্টমেন্টের জন্য আপনাকে এই ধরনের মিউচুয়াল ফান্ড প্রোডাক্টে আসতে হবে। আচ্ছা, এছাড়াও তো আরো কিছু পদ্ধতি রয়েছে যে আমি কিভাবে টাকা সেভ করব। এখন অনেকেই আছে কি যে যেহেতু সোনার দাম অনেকটাই হাই, তো সেক্ষেত্রে সোনার বাট বা বিস্কিট এই ধরনের কিছু কিনেও রেখে, মানে সেটা কি লাভজনক? সোনা গত 1 বছরে দুর্দান্ত রিটার্ন দিয়ে দিয়েছে, কিন্তু এটা একদমই আনপ্রেডিক্টেবল ছিল অলমোস্ট আর কি। প্রেসাস মেটাল গত 1 বছরে যেভাবে গ্লোবাল যেভাবে আনসার্টেনিটি ক্রিয়েটেড হয়েছে, তো ফলে প্রেসাস মেটাল মূলত গোল্ড অ্যান্ড সিলভার একটা ব্যাপক র্যালি দিয়েছিল। তো এটা আপনার ইনভেস্টমেন্টের একটা পার্ট অবশ্যই হতে পারে, আপনার ইনভেস্টমেন্টের একটা অংশ। সেটা আপনি কত শতাংশ সেটা ডিপেন্ড করছে আপনার রিস্ক অ্যাপিটাইটের উপরে। কিন্তু আপনি যদি মাসে 100 টাকা জমান, তো অবশ্যই তার মধ্যে গোল্ডের ইনভেস্টমেন্ট 10 to 15%। কিন্তু তার অনেক বিজ্ঞানসম্মত পদ্ধতি আজকের দিনে চলে এসেছে। সেটা হচ্ছে আপনি এখন গোল্ড ইটিএফ চলে এসেছে আমাদের মার্কেটে, অনেক দিন আগেই এসছে। তো আপনি এসআইপি করলে আপনি গোল্ড ইটিএফই এসআইপি করতে পারেন, একদম ইন্টারন্যাশনাল গোল্ড কেনা হচ্ছে আপনার। হ্যাঁ, আপনাকে গোল্ডের বার বা বিস্কিট আপনাকে রাখতে হলো না, তার কারণ ওখানে অনেক রকমের রিস্ক আছে।
আপনার চুরি যাওয়ার রিস্ক আছে, আপনাকে লকারে গিয়ে রাখতে হবে। এখানে গোল্ড ইটিএফ, আপনার যথেষ্ট ভ্যালুর গোল্ড ইটিএফ আপনার ফাইলের মধ্যে থাকবে, কেউ জানতেও পারবে না, জানলেও কিছু করার নেই। কিন্তু আপনি একদম ডাইরেক্ট ওখানেই করলেন। তো এটাই যেটা প্রথম থেকেই আপনি আলোচনাটা একদম ঠিক জায়গাতে নিয়ে আসছেন, আপনার দর্শকদের কাছে একদম ঠিকভাবে এটা পৌঁছবে, সেটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। যে আপনার যদি মাসিক ইনভেস্টমেন্ট 100 টাকা হয়, সেখানে কিছু এক ধরনের ফান্ডে হবে, কিছু গোল্ডে হবে, কিছু আপনার রিয়েল এস্টেটে হবে, এরকম এই অ্যাসেট অ্যালোকেশনটা খুব জরুরি। হ্যাঁ, মানে এটাই একদম মোদ্দা কথা বলতে হবে যে সমস্ত কিছু আপনি যেটা বললেন মিউচুয়াল ফান্ড বা মানে হয় এটা নয় এটা নয়, মানে সমস্ত দিক থেকে যদি ইনভেস্ট করা যায় চারিদিক থেকে, তাহলে বোধহয় অনেকটা জীবন মানে আগামী দিনে বা ভবিষ্যৎ অনেক সুন্দর হতে পারে। অবশ্যই অবশ্যই, এবং সেটা যত তাড়াতাড়ি শুরু করা যায় তত ভালো। আর এখন অ্যাওয়ারনেস অনেক বাড়ছে, অনেক বেশি এই নিয়ে এমপি থেকেও অ্যাড দেওয়া হয়, মিউচুয়াল ফান্ড সেই হবে, এরকম অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। আর আমি আপনার মাধ্যমে আপনার এই লক্ষ লক্ষ দর্শককে বলতে চাইব যে কোনো রকম এই ফ্রডুলেন্ট ইনভেস্টমেন্ট একদম করা যাবে না। আপনি কোশ্চেন করছেন বলেই আমি আজকে সুযোগটা নিতে চাইছি যে কেউ একটা আপনাকে খুব কম সময়ে ডবল করে দেবে, খুব কম সময়ে ডবল করে দেবে, অথচ সেই ইনভেস্টমেন্টটা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অথরাইজড নয়, এবং তো এগুলো কোনো মতেই করা যাবে না। বা আজকের দিনেও আসছে ওগুলো, যেগুলো আমি যাদের কথা বললাম সেই ব্যাপারটা, সেই পর্বটা তো চুকে গেছে, কিন্তু এখনও দেখবেন আপনার মোবাইলে চলে এলো যে আপনাকে প্রতিদিন এই 2টো করে 3টে করে স্টক টিপস দেবো, অমুক করবো তমুক করবো। তো এগুলোও কিন্তু এই ফাঁদে পা দেওয়া উচিত না। তার কারণ হচ্ছে আপনার আমার হচ্ছে অত্যন্ত কষ্টের উপার্জিত টাকা। আপনি দেখবেন এই এখন যিনি সেবির চেয়ারম্যান আছেন, এর আগে যিনি সেবি চেয়ারম্যান ছিলেন মিসেস মাধবী পুরী বুচ, তিনি বারবার বলতেন যে ডাইরেক্ট স্টক মার্কেটে গিয়ে অথবা ডেরিভেটিভ মার্কেটে গিয়ে সাধারণ মানুষ প্রতি বছরে প্রায় 65,000 crore রুপিস লস করছে। খুব যথেষ্ট পড়াশোনা না করে ওখানে ডাইরেক্ট চলে গেলে মুশকিল আছে। যথেষ্ট পড়াশুনো করে তার এই প্রফেশনাল নলেজটা যথেষ্ট লেভেলে থাকলে তিনি ওখানে গিয়ে ডাইরেক্টলি ট্রেড করলে তিনি লাভ ঘরে তুলতে অবশ্যই পারবেন। আচ্ছা, একটা বিষয় যেটা আমাদের সকলেরই ইচ্ছে থাকে কি যে একটা নিজের বাড়ি, এটা কিন্তু সকলের ইচ্ছে বলবো না, মানে বলা যায় কি যে স্বপ্ন থাকে। তো সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমাদের লোন নিতেই হয়। তো এই লোনটা নেওয়া এই সময় দাঁড়িয়ে কারণ যেহেতু ট্যাক্স বাড়ছে প্রচুর, একটা বাড়ি আমার রয়েছে, আমি আবার কি লোন নিয়ে আর একটা বাড়ি কেনা আমার জন্য কি ঠিকঠাক মানে কেনা উচিত, এটা বলুন। মানে এই যে ফ্ল্যাট কেনা, এটা তো বিভিন্ন শহর থেকে শহরে এটা ভ্যারি করে যে আপনি কতটা লাভ পাবেন কি লাভ পাবেন না, কিন্তু অনেক ক্যালকুলেশন করে দেখা গেছে। আমি কিন্তু ট্যাক্সের বিষয়টা বলছি, যেভাবে ট্যাক্স বাড়ছে সেই বিষয়টা। ট্যাক্সে কিন্তু এখন অধিকাংশ প্রফেশনাল, অধিকাংশ মানুষই কিন্তু নিউ রেজিমে চলে এসছেন। আপনি ওল্ড রেজিমে থাকলে আপনি ওই যে লোনের ইন্টারেস্ট এবং ক্যাপিটালের যে ট্যাক্সের ছাড়টা, সেইটা আপনি ওল্ড রেজিমে থাকলে পাবেন। কিন্তু নিউ রেজিমে যদি আপনার ট্যাক্স ফাইল হয় তাহলে কিন্তু ওই ছাড়টা আপনি আর পাবেন না। আর ওই ছাড়টার জন্যে আপনার লোন নিয়ে আবার একটা বিনিয়োগ করা, সেটা কিন্তু হ্যাঁ, মানে এই যে আমরা যেটা বিনিয়োগ নিয়ে মূলত আলোচনা করছি, তো আবার মানে ফ্ল্যাট কিনে বিনিয়োগ সেটা কি মানে ঠিক? সেটা আমাদের এখানে কিন্তু খুব বেশি প্রফিটেবল বলে দেখা যায়নি। কিন্তু আপনি যদি তার ইল্ড ক্যালকুলেট করা হয়, সেটা কিন্তু অন্যান্য ইনভেস্টমেন্টকে যে খুব বিট করতে পারছে তা কিন্তু অনেক ক্ষেত্রেই নয়, যদিও এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জায়গায় এটা ভ্যারি করে আর কি। আচ্ছা, একদম ধন্যবাদ। নমস্কার, আমাদের সঙ্গে ছিলেন রাজেশ বাবু, ওয়েলথ কোচ রাজেশ মুখার্জি। পরবর্তী পর্বে আবার দেখা হবে। নমস্কার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।